বাংলার দক্ষিণ কোণে এক দূরবর্তী প্রান্তে আছে ছোট্ট নিস্তব্ধ গ্রাম বাসন্তীপুর। গ্রামটির পাশ ঘেঁষে হেসে বয়ে গেছে একটি সরু নদী। এ গ্রামে মানুষ খুব বেশি নয়, তবুও তাদের মুখে থাকে শান্তির হাসি, আর চারপাশে ছড়িয়ে থাকে গ্রামের চিরচেনা নিরিবিলি পরিবেশ। এই বাসন্তীপুর গ্রামেই বাস করে হারান ও হাসান, এই দুই ভাই। দুজনের রক্ত একই হলেও স্বভাব যেন আকাশ পাতাল তফাত। হারান খুবই সৎ, পরিশ্রমী আর মনের দিক থেকে অত্যন্ত ভালো। গ্রামবাসী তাকে সম্মান করে, কারণ সে কখনো কাউকে ঠকায় না। তার অবস্থা খুব একটা ভালো নয়। ভোরের আলো ফোটার আগেই সে মাঠে চাষ করতে যায়। মাটি চাষ করেই তার সংসার চলে। অন্যদিকে হাসান ঠিক উল্টো দিকে। তার মনে অহংকার, লোভ আর নিজের বড়াই দেখানোর প্রবণতা। নিজের লাভের জন্য সে যে কাউকে ঠকাতে পারে, আর সেই লোভের কারণেই চালাকি করে সে তাদের বাবার প্রায় সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে। ভাই দুজন একই ছাদের নিচে বড় হলেও একজন আলো আর অন্যজন অন্ধকার। এবার শীতের আগমনের সঙ্গে টিপটিপ বৃষ্টি পড়ছে। হারান তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে ঘরের ভেতর বসে আছে। ঠিক তখনই হঠাৎ করে হাসান তাদের বাড়িতে এসে উপস্থিত হল। আরে হাসান, কেমন আছিস ভাই? আমি তো সবসময় ভালো থাকি। তোর অবস্থা দেখতে একটু এলাম। এই শীত, এই বৃষ্টি, তোর তো বেশ কষ্টেই দিন কাটছে দেখছি। সৃষ্টিকর্তার কৃপায় আমাদের দিন চলে যাচ্ছে। তোদের বললাম আমার বাড়িতে চল, সেখানে থেকে সব কাজকাম করে দিই। ভালো মাইনে দেব, সুখে শান্তিতে থাকবি, বুঝলি? অমন সুখের আমার দরকার নাই রে। আমি যেমন আছি তেমনি খুব ভালো আছি। এই জন্যেই বলে মূর্খদের সাথে বেশি কথা বলতে নেই। এত সুন্দর সুযোগ সুবিধে দিচ্ছি, তাও তোরা কাজে লাগাচ্ছিস না। যত সব মূর্খের দল। এই কথা বলে হাসান চুপচাপ সেখান থেকে চলে গেল। কি গো, তোমার দাদা বৌদি রাজি হলো আমাদের বাড়িতে কাজ করার জন্য? আরে না, ভালো করে বোঝালাম তাও রাজি হলো না। কিন্তু আমাদের বাড়িতে তো কাজের লোক লাগবেই, এখন কি করা যায়? গ্রামের কেউই তো আমাদের বাড়িতে কাজ করতে রাজি নয়। সবাই বলে হারানের মতো একজন সৎ লোককে ঠকিয়ে সব সম্পত্তি লিখে নিয়েছি আমি। আমার বাড়িতে তারা কাজ করবে না। আমি অত কিছু বুঝি না, কিন্তু আমার কাজের লোক লাগবেই। আমি সংসারের সব কাজ একা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি দেখছি। কি গো হারান, কোথায় যাচ্ছ? এই তো মাস্টার মশাই, মাঠে যাচ্ছি। জমিতে কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। হারানটা বড়ই ভালো মানুষ গো, কিন্তু ওর নিজের ভাইটাই ওকে ঠকিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে। তা তুমি ঠিকই বলেছ, হারানের মতো মানুষ এই গ্রামে আর একটা নেই। যাক, এবার ফসল ভালোই হয়েছে। বাজারে বিক্রি করতে পারলে ভালো দামই পাবো। কাল একবার মহাজনের কাছে গিয়ে দেখে আসতে হবে ফসলের দাম কেমন চলছে। আরে হারান যে কি মনে করে? এই তো ভাই, শীতের ফসলের দাম কেমন চলছে সেই খোঁজ খবর নিতেই আসা। শীতের ফসলের দাম এবার বেশ ভালোই ভাই। তোর জমির সব ফসল আমাকেই দিস, ভালো দামই দেব। ঠিক আছে ভাই, তাহলে কাল গাড়ি নিয়ে জমিতে যেও, সব ফসল তুলে নিয়ে চলে এসো। পরের দিন মহাজন গাড়ি নিয়ে হারানের জমিতে গেল এবং সেখান থেকে সমস্ত ফসল তুলে নিয়ে এলো। হারান ফসল বিক্রি করে বেশ ভালোই টাকা লাভ করল। এরপর কেটে গেল অনেক দিন। ধীরে ধীরে হারানের অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো হয়ে গেল। এমনই একদিন হারান তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় হঠাৎ করেই হারানের ভাই হাসান দৌড়ে এসে হাজির হলো। কি রে, এভাবে ছুটে আসছিস কেন? কি হয়েছে? দাদা, আমার সব শেষ হয়ে গেছে। আমার আর কিছুই রইল না। আমার বউ আমাকে ছলনা করে আমার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে, আর আমাকে বাড়ি থেকেও বের করে দিয়েছে। কি বলছিস তুই? আচ্ছা, দেরি না করে চল জমিদার মশাইয়ের বাড়িতে যাই, দেখি উনি কিছু করতে পারেন কিনা। হাসান সমস্ত ঘটনা জমিদার মশাইকে খুলে বলল। সবকিছু শুনে জমিদার বলল, একটা কথা জানিস হাসান, কর্মফল সবাইকে ভোগ করতে হয়। তুই নিজের মায়ের পেটের ভাইকে ঠকিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখেছিলি, আর আজ ঠিক সেই ঘটনাই তোর সাথেও ঘটেছে। তবুও দেখ, তুই তোর ভাইয়ের সঙ্গে এত অন্যায় করেও বিপদের সময় সেই ভাইই তোর পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ,
আপনি ঠিকই বলেছেন জমিদার মশাই, সবকিছু আমারই দোষ। আমার পূর্বের কর্মের ফলেই আজ আমার এই অবস্থা। দাদা, আমাকে ক্ষমা করে দিস। মানুষ নিজের ভুল স্বীকার করলে তবেই সংশোধনের পথ খুলে যায়। কর্মের ফল থেকে কেউ পালাতে পারে না, কিন্তু অনুতাপ ও ক্ষমা প্রার্থনা মানুষকে নতুন করে মানুষ হতে শেখায়।